নমস্কার বন্ধুরা। সিনেমিস্ট্রিরা কখনোই ভৌতিক, অলৌকিক, কালাজাদু বিষয়কে প্রশ্রয় দেয় না। এটা শুধুমাত্র দর্শকদের মনোরঞ্জনের জন্যই পরিবেশিত হচ্ছে। লেখক তার গল্পকে আকর্ষিত এবং অতিরঞ্জিত করবার জন্যই এই বিষয়গুলিকে নিয়েছেন। এখানকার ঘটনা, স্থান, কাল, পাত্র সবই কাল্পনিক। ঘটনার সাথে যদি ব্যক্তিগত জীবনে কারোর সাথে কোনো কিছু মিল পাওয়া যায়, তাহলে সেটিকে একটি কাকতালীয় বিষয় হিসেবে গণ্য করা হবে। নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন। আমি জয়িতা চলে এসেছি সিনে মিস্ট্রি ডার্কের তরফ থেকে আরও একটি নতুন ভৌতিক, অলৌকিক, রোমাঞ্চক ও রোমহর্ষক গল্প নিয়ে। আমাদের আজকের নিবেদন শ্রী অনীশদেব মহাশয়ের লেখা আধারে মায়ার খেলা। শ্রী অনীশদেব 1951 সালের 22 অক্টোবর কলকাতায় জন্মগ্রহণ করেন এবং 2021 সালের 28 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে মৌলালির লাইফ লাইন নার্সিংহোমে তার মৃত্যু হয়। তার লেখালেখির শুরু 17 বছর বয়সে মাসিক রহস্য পত্রিকায়। তার প্রথম লেখা প্রকাশিত হয় 1968 সালের অধুনালুপ্ত মাসিক রহস্য পত্রিকায়। তারপর থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন নামজাদা বাংলা ও ইংরেজি পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। তার লেখার প্রধান বিষয় গোয়েন্দা রহস্য, থ্রিলার, ভৌতিক অলৌকিক এবং কল্পবিজ্ঞান। গল্পের বই ছাড়াও তিনি বাংলার কয়েকটি কিশোর পাঠ্য বিজ্ঞান বিষয়ক গ্রন্থও রচনা করেছেন। পাশাপাশি ব্যবহারিক পদার্থবিদ্যার উপরে লেখার তার কিছু ইংরেজি বই রয়েছে। এছাড়া তিনি বিভিন্ন সংকলন গ্রন্থ সম্পাদনার কাজেও নিযুক্ত ছিলেন। কিছুকাল সম্পাদনা করেছেন কিশোর বিস্ময় পত্রিকায়। শারদীয়া কিশোর ভারতীতে ধারাবাহিকভাবে প্রকাশিত তার ফিউচারিস্টিক থ্রিলার 23 ঘন্টা 60 মিনিট হল বাংলার প্রথম ফিউচারিস্টিক থ্রিলার। তাকে পাঠক মহলের কাছে প্রভূত জনপ্রিয় করে তুলেছিল। পরবর্তীকালে এই বইয়ের দ্বিতীয় অংশ 60 মিনিট 23 ঘন্টা নামে মাসিক কিশোর ভারতীতে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। অনীশদেব ছিলেন বাংলা সাহিত্য রহস্য, রোমাঞ্চ ও কল্পবিজ্ঞান ধারার জনপ্রিয় লেখক ও সম্পাদক। তিনি ছোটদের ও বড়দের জন্য লিখতেন। আনন্দমেলা, শুকতারা, নবকল্লোল, কিশোর বিজ্ঞান, কিশোর জ্ঞান বিজ্ঞান, কিশোর ভারতী সহ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জনপ্রিয় পত্রিকাগুলিতে তার লেখা প্রকাশিত হয়েছে। লেখার পাশাপাশি তিনি সম্পাদনা, অনুবাদ ইত্যাদি কাজও করতেন। আজকে উনারই লেখা আধারে মায়ার খেলা গল্পে যারা অভিনয় করছেন, চলুন তাদের সাথে পরিচয় করিয়ে দিই। আজকের গল্পে সূত্রধর আমি জয়িতা, গল্পপাঠ গৌরব, প্রিয়নাথ জোয়ারদার চরিত্রে শ্রী বিপ্লব পাল চৌধুরী, প্রমথেশ চরিত্রে দেবজ্যোতি, মাধুরী চরিত্রে লিপিকা, সাবিত্রী চরিত্রে অর্পিতা, প্রমথেশের মা চরিত্রে শ্রীমতী দেবী গাঙ্গুলি, প্রথমা চরিত্রে শিশুশিল্পী কৌশিকী। আর যার কথা না বললেই নয়, আমাদের গল্পগুলি যার জন্য আপনাদের কাছে এত সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারি, সেই এডিটিং ও সাউন্ড এফেক্টে অর্পণ। চলুন তাহলে গল্পটি শুনে নিই। প্রিয়নাথ বসার ঘরে ঢুকতেই ভদ্রলোক ভদ্রমহিলা সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। সৌজন্য দেখিয়ে হাত জোর করে প্রিয়নাথ বললেন, সরি, আপনাদের অনেকক্ষণ বসে থাকতে হলো। আসলে এ সময়টা আমি পুজো করি। আরে না না না, তাতে কি আছে, আমরা তো আধ ঘন্টা আগেই চলে এসেছি। ওরা আবার সোফায় বসে পড়লেন। প্রিয়নাথও বসলেন। ভদ্রমহিলা খানিকটা কৌতূহল নিয়েই জানতে চাইলেন, আপনি ঠাকুর মানেন? হাসলেন ভূতনাথ। পকেট থেকে লাইটার আর সিগারেট বের করে বেশ খানিকটা সময় নিয়েই সিগারেটটা জ্বাললেন। তারপর লাইটারটা পকেটে রেখে জড়ানো গলায় বললেন, দুটোতেই বিশ্বাস করি ম্যাডাম। দুটো মানে? বুঝে নিন। আজ সকালে ওরা, মানে এই ভদ্রলোক, প্রিয়নাথকে ফোন করেছিলেন। ওদের বাচ্চা মেয়েকে নিয়ে সমস্যা হচ্ছে।
তাই ভূতনাথের পরামর্শ চান। রেফারেন্স হিসাবে ভদ্রলোক এপাড়ার শান্তি কমিটির সেক্রেটারি বিজন সরকারের নাম করেছিলেন। প্রিয়নাথ ওকে সন্ধ্যে 7টায় আসতে বলেছিলেন, কিন্তু ওরা 6:30 নাগাদ এসে পড়েছেন। প্রিয়নাথ তখন পুজো করছিলেন। রোজ সকাল সন্ধ্যে ঠাকুরের আসনের সামনে বসে পুজো করা ওর বহু বছরের অভ্যেস। দরজা খুলে ওদের বসতে বলে প্রিয়নাথ আবার অসমাপ্ত পুজোয় ফিরে গিয়েছিলেন। তারপর পাজামার ওপর একটা শার্ট চাপিয়ে ওদের সামনে এসেছেন। ভদ্রলোক ভদ্রমহিলা নিজেদের পরিচয় দিলেন। ভদ্রলোকের নাম প্রমথেশ নাহা, সঙ্গে ওর স্ত্রী মাধুরী। ওরা দমদম স্টেশনের কাছে ঘুঘুডাঙ্গায় থাকেন। কিছুদিন ধরে ওরা ওদের 1 বছরের মেয়েকে নিয়ে অদ্ভুত এক সমস্যায় পড়েছেন। প্রিয়নাথ ওদের দেখছিলেন। 50-এর কাছাকাছি বয়স প্রমথেশের, মাথায় কোকড়ানো চুল, তাতে কোথাও কোথাও পাক ধরেছে, চোখে মেটাল ফ্রেমের চশমা, ফর্সা কপালে 2-3টে ভাঁজ, গোঁফ কলপ করা, পোশাক আশাকে উচ্চবিত্তের ছাপ, জামার বুক পকেট থেকে মোবাইল ফোন উকি মারছে। মাধুরী দেখতে সাধারণ হলেও রুচিসম্মত পোশাক পরেছেন, সাজগোজ চড়া মাপের নয়। বাঁ হাতের কোড়ে আঙুলে চকলেট রঙের নেল পালিশের ছোঁয়া, কপালের সিঁথিতে প্রথাগত সিঁদুর, যা আজকাল খুব কম চোখে পড়ে। হালকা পারফিউমের গন্ধ প্রিয়নাথের নাকে আসছিল, কিন্তু সেটা প্রমথেশ না মাধুরীর শরীর থেকে সেটা ঠিক বোঝা যাচ্ছিল না। প্রিয়নাথ বুঝতে পারছিলেন বাইরে ওরা শান্ত ভাব বজায় রাখার চেষ্টা করলেও ভেতরে ভেতরে বেশ উদ্বিগ্ন, হয়তো মেয়েকে নিয়েই। সিগারেটে টান দিয়ে প্রিয়নাথ বললেন, আপনাদের কথা শুনছি, আগে দোকানে একটু চা বলে আসি, আমার চা পাতা ফুরিয়ে গেছে। প্রমথেশ হাত নেড়ে ভূতনাথকে বাধা দিলেন। না 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 না, মিস্টার জোয়ারদার, আমরা চা খেয়েই এসেছি। আপনি নিশ্চিন্তে বসুন, আর বসে আমাদের প্রবলেমটা কাইন্ডলি শুনুন। মাধুরীর চোখ ঘরের চারিদিকে ঘুরে বেড়াচ্ছিল, সর্বত্র ছন্ন ছাড়া ছাপ। বোঝাই যায় এ আস্তানার মহিলার ছোঁয়া পড়ে না। সোফা, টেবিল, চেয়ার সবই বেহাল। একপাশে দেওয়াল তাকে গাদা গাদা বই, সেই বইয়ের ঢল বর্ষার জলের মতো এলোমেলোভাবে নেমে এসেছে টেবিলে, সেখান থেকে গড়িয়ে মেঝেতে, তারপর এদিক ওদিক ছড়িয়ে গেছে। বইগুলোকে বাঁচাতে মেঝের অবশ্য একটা পুরনো বেডশিট ভাঁজ করে পাতা আছে। মাধুরী অবাক চোখে মাঝবয়সী প্রিয়নাথকে দেখছিলেন। এই সাধারণ মানুষটা কি ওদের অসাধারণ সমস্যা থেকে বাঁচাতে পারবে? হঠাৎ কি মনে হওয়াতে প্রিয়নাথ প্রমথেশ বাবুকে সিগারেট অফার করতে গেলেন, কিন্তু স্মিত হেসে প্রমথেশ বললেন, ব্যস্ত হবেন না, আমার কাছে আছে। তবে কি জানেন, আমি আজকাল একটু কম স্মোক করছি। আসলে মাস 8 আগে আমার একটা ছোট্ট স্ট্রোক মতন হয়ে গেছে। যাকগে, এবার তাহলে কাজের কথায় আসি। আমার কম্পিউটারে একটা ব্যবসা আছে। এন কম্পিউটার নামে একটা ব্র্যান্ডও চালু করেছে। ক্যামাক স্ট্রিটে আমার অফিস, আমার ফ্যাক্টরি দমদমে, আমার বাড়ির কাছাকাছি। রিসেন্টলি সফটওয়্যার ডেভেলপমেন্টেও হাত দিয়েছি। আমার কোম্পানিতে 7 জন বিটেক ইঞ্জিনিয়ার কাজ করেন। তা আপনি ভাবছেন আমি কেন এত কিছু বলছি, রাইট? এত সব কথা বলার কারণ, আমি টেকনোলজির লোক। ভূত পেতে 1 ইঞ্চিরও বিশ্বাস নেই আমার। যে জিনিসের কোনো অস্তিত্বই নেই তার উপর বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নটাই হাস্যকর আমার কাছে। কিন্তু গত 1 মাস ধরে আমার ধারণাটা চির খেয়ে গেছে। আমি পাজলড হয়ে গেছি প্রিয়নাথ বাবু, পুরোই পাজলড হয়ে গেছি। প্রিয়নাথ আগ্রহ নিয়ে শুনছিলেন।
পাশের ঘরের ঠাকুরের আসন থেকে ধূপের গন্ধ ভেসে আসছিল। ঠুন ঠুন ঘন্টি বাজিয়ে সামনের রাস্তা দিয়ে একটা টানা রিক্সা চলে গেল। তারপরই মালাই বরফওয়ালা সুরেলা হাঁক শোনা গেল। এই ব্যবসা দাঁড় করাতে গিয়ে আমি বিয়ে করার ব্যাপারে বেশ লেট করে ফেলেছি মিস্টার জোয়ারদার। তাই এই বয়সে এসে পৌঁছেও আমাদের একটি মাত্র ইস্যু, মাত্র 1 বছরে একটি মেয়ে, নাম প্রথমা। তবে আমরা তাকে মাম্পি বলেই ডাকি। আর আমাদের প্রবলেমটা মাম্পিকে নিয়ে। ঘরের সিলিংয়ের দিকে উদাস চোখে তাকিয়ে কথাটা বললেন প্রমথেশ। আমাদের নিজেদের বাড়ি, বাবা প্রায় 9 বছর আগে এক্সপায়ার হয়েছে, আর মা মারা গেছেন মাস 3 আগে। বাড়িতে এখন আমরা 3 জন, আর আমার একমাত্র বোন সাবিত্রী। সে আমাদের কাছেই থাকে। সাবিত্রী একজন উইডো। ওর হাজবেন্ড আর্মিতে ছিলেন, এনকাউন্টারে বছর 4 আগে মারা গেছেন। আমি বিজনেসের কাজে সারাদিন ব্যস্ত থাকি। মাধুরী আর সাবিত্রী সবকিছু দেখাশোনা করে। মাম্পি ওদের 2 চোখের মণি। মাধুরী মা, তার টান তো থাকবেই, তবে সাবিত্রীর টান বোধ হয় তার চেয়েও বেশি। আর চোখে স্ত্রীর দিকে তাকালেন প্রমথেশ। প্রিয়নাথের মনে হলো না স্বামীর কথায় মাধুরী অসন্তুষ্ট হয়েছেন। একটু থেমে প্রমথেশ আবার বললেন, মাম্পিকে সারাটা দিন ওরা দুজনে আগলে রাখে, কিন্তু এত আগলে রেখেও শেষ রক্ষাটা হয়নি। মাম্পি মনে হয় কোনো বিপদে জড়িয়ে গেছে, আর সেই সঙ্গে আমাদের প্রত্যেককেও জড়িয়ে ফেলেছে। এইটুকু মেয়ে আবার বিপদে জড়াবে কেমন করে? অবাক হয়ে বললেন ভূতনাথ। চোখ নামালেন প্রমথেশ। কয়েক সেকেন্ড সময় নিয়ে তারপর স্ত্রীর দিকে তাকালেন। এবারে তুমি বলো মাধুরী, আমি একটু আইনিস ফিল করছি। মাধুরী একটু কেশে নিলেন। প্রিয়নাথ এবং স্বামীকে এক পলক করে দেখলেন, তারপর বেশ নিচু গলায় বলতে শুরু করলেন, প্রিয়নাথ বাবু, আমাদের মেজর প্রবলেম হলো মাম্পি হঠাৎ কথা বলতে শুরু করেছে। আপনি তো জানেনই 1 বছর বয়সের বাচ্চার পক্ষে কথা বলাটা কীরকম অস্বাভাবিক। মাসখানেক আগে হঠাৎ একদিন দেখি মাম্পি কথা বলতে শুরু করেছে। তখন প্রায় মাঝরাতের। আচমকা একটা অস্বস্তিতে আমার ঘুম ভেঙে গেছিল, আর তখনই শুনি মাম্পি কথা বলছে। কার সঙ্গে? প্রথমটাতে মনে হয়েছিল বোধহয় আপন মনেই কথা বলছে। আমি বেশ অবাক হয়ে গিয়ে ধাক্কা দিয়ে আমার স্বামীর ঘুম ভাঙাই। তারপর অন্ধকারে চুপটি করে আমরা মাম্পির কথা শুনতে থাকি। কিছুক্ষণ শোনার পর বুঝতে পারি ও আপন মনে কথা বলছে না, কারোর সঙ্গে কথা বলছে। আমি ভয় পেয়ে গিয়ে ঘরে আর আলো জ্বেলে দিই। আলো জ্বালতেই দেখি মাম্পি চোখ বুজে অঘরে ঘুমোচ্ছে, আর সেই অবস্থাতেই ওর ঠোঁট নড়ে উঠল। ও বলল, আলো নিভিয়ে দে, অসুবিধা হচ্ছে। তক্ষুনি আমি আলোটা নিভিয়ে দিই। তার মিনিট কয়েক পরেই মাম্পির কথা বন্ধ হয়ে যায়, আর পরদিন সকাল থেকেই ও আবার স্বাভাবিক। সেই 2-1টা আদো আদো কথা, যেমন বলে মা, বাবা, পিচি, ওই রকম। তারপর হঠাৎই পাখির ডাকের শব্দে প্রমথেশের মোবাইল ফোন বেজে উঠল। প্রমথেশ পকেট থেকে ফোন বের করে কথা বললেন। ব্যবসার কাজের ফোন। সংক্ষেপে কথা শেষ করে প্রমথেশ বললেন, এক্সকিউজ মি, এখন আমাকে ফোন করে ডিস্টার্ব করো না। একজন ভদ্রলোকের সঙ্গে জরুরি কথা বলছি। প্রিয়নাথের দিকে আলতো গলায় সরি বলে সেলফোনটা বুক পকেটে ঢুকিয়ে রাখলেন। আগের কথার খেই ধরে মাধুরী আবার বলতে শুরু করলেন। তারপর 2-4 দিন সবে কেটেছে। মাম্পি আবার ওই রকম কথা বলল। সেই দিনের কথা স্পষ্ট বোঝা গেল ও কারোর সঙ্গে কথা বলছে, আর মাঝে মধ্যেই প্রথম দিনের মতো তুইতুকারি করে মন্তব্য করতে লাগলো। তখনও আমরা বুঝতে পারিনি মাম্পি ঠিক কাকে তুইতুকারি করছে, ওকে না আমাকে। সেটাও বোঝা গেল আরও কিছুদিন পর। একদিন রাত্রে
ওই রকম কথা বলতে বলতে হঠাৎইও বলে উঠল, পিনু যে লুকিয়ে নন্দা নামে স্কুলের ওই দিদিমণির সঙ্গে প্রেম করে সে আমি বহু আগেই টের পেয়েছি। আর এই কথা শোনা মাত্রই আমার স্বামী একেবারে চমকে উঠল। প্রমথেশের দিকে ইশারা করে বললেন মাধুরী। তারপর মাথা হেঁট করে বললেন, আমার বলতে লজ্জা করছে, পিনু আমার হাজব্যান্ডের ডাক নাম। প্রিয়নাথ সঙ্গে সঙ্গে সোজা হয়ে বসলেন। কয়েকবার ঘন ঘন টান দিয়ে সিগারেটটা শেষ করে ফেললেন। সিগারেটের টুকরোটা টেবিলে রাখা অ্যাশট্রেতে গুঁজে দিয়ে ভুরু কুচকে জিজ্ঞাসা করলেন, মাম্পি কি তাহলে এই ঘোল লাগা অবস্থায় আপনার শাশুড়ির সঙ্গে কথা বলে? উত্তরে শব্দ করে একটা দীর্ঘশ্বাস ফেললেন প্রমথেশ। বেশ হতাশ ভঙ্গিতে বললেন, হ্যাঁ, ঠিকই ধরেছেন। কারণ বয়সকালে নন্দা নামে একটি মেয়ের সঙ্গে আমার মানে একটা অ্যাফেয়ার ছিল। মেয়েটি পাড়ার কর্পোরেশনের স্কুলে পড়াতো। একেবারেই ছেলে মানুষের ব্যাপার। বিষণ্ণ হাসলেন প্রমথেশ। কি বলবো আর বলুন, মাম্পি এই টাইপের আরো এমন এমন কথা বলছে যে মাধুরীর সঙ্গে আমার রিলেশনটাই বিষিয়ে যাচ্ছে। আপনি বলুন, এইসব পুরনো ইস্যুর জেদ টেনে অশান্তি করার কোনো মানে হয়? নিজেকে আমার ভীষণ অকওয়ার্ড লাগছে। একে তো বিজনেসের টেনশন, তার উপরেই বাড়তি অশান্তি। বলুন তো কার ভাল লাগে এত? এ ধরনের কথায় প্রিয়নাথ অস্বস্তির মধ্যে পড়ে যাচ্ছিলেন। তাই লৌকিক ব্যাপার থেকে অলৌকিক প্রসঙ্গ ফিরিয়ে নিয়ে এলেন। তার মানে আপনার মায়ের প্রেতাত্মা আপনার মেয়েকে ডিস্টার্ব করছে? প্রমথেশকে সরাসরি প্রশ্ন করলেন প্রিয়নাথ। এছাড়া আর কি বলবো বলুন? অস্বীকার করার তো আর কোনো পথই নেই। আপনার মা মাম্পিকে খুব ভালোবাসতেন? উত্তর দিলেন মাধুরী। একেবারে প্রাণ দিয়ে ভালোবাসতেন। উনি বলতেন, মাধুরী, ও তোমারও মেয়ে, আমারও মেয়ে। ভাগ্যচক্রে আমার নাতনি হয়ে জন্মেছে। মাম্পিকে ছেড়ে মা এক মিনিটও থাকতে পারতেন না। প্রায় বলতেন, মায়ার টান বড় সাংঘাতিক, কিছুতেই ছেড়ে যেতে দেয় না। শেষ দিকটায় মা বিছানা ছেড়ে উঠতে পারতেন না। উনি বুঝতে পেরেছিলেন ওনার সময় ফুরিয়ে এসেছে, তাই এই কথাটা আরও বেশি করে বলতেন। আর আর মারা যাওয়ার ঠিক আগে মা বলেছিলেন। মাধুরী কথা শেষ না করে চুপ করে গেলেন। কি বলেছিলেন? প্রিয়নাথ আগ্রহ চেপে রাখতে পারছিলেন না। শিকারের গন্ধ পাওয়া চিতাবাঘের মতো ভেতরে ভেতরে ছটফটিয়ে উঠছিলেন। মাধুরী আর চোখে স্বামীর দিকে তাকালেন। নীরব প্রশ্ন ছুড়ে দিলেন, যেন বলবো নাকি বলবো না। প্রমথেশ আবার একটা দীর্ঘশ্বাস ফেললেন। তারপর ক্লান্ত গলায় বললেন, হ্যাঁ, তুমি বলো, আমি কিছু মাইন্ড করব না। বাচ্চাটা তো আমাদেরই, তাকে যে করে হোক বাঁচাতেই হবে। শাড়ির আঁচলটা সামান্য ঠিক করে নিয়ে মাধুরী বললেন, মারা যাওয়ার ঠিক আগে মা বলেছিলেন, মাম্পিকে ছেড়ে যেতে বড় কষ্ট হচ্ছে। দেখো মাধুরী, এই মায়ার টান আমাকে কিছুতে তোমাদের ছেড়ে যেতে দেবে না। আবার আমাকে ফিরিয়ে আনবে। মায়ার টান আমাকে আবার ফিরিয়ে আনবে। তোমরা দেখো। মাধুরী হঠাৎই ফুঁপিয়ে কাঁদতে শুরু করলেন। প্রমথেশ ব্যস্ত হয়ে উঠেছিলেন। মাধুরী ছোট একটা রুমাল চোখে চেপে ধরে হাত তুলে স্বামীকে ব্যস্ত না হতে ইশারা করলেন। প্রিয়নাথ আর প্রমথেশ অপেক্ষা করতে লাগলেন।
কয়েক মিনিটের মধ্যেই মাধুরী চোখ মুছে সহজ হলেন। দু একবার নাক টেনে তারপর সামান্য ধরা গলায় অনুনয় করে বললেন, আমাদের বাচ্চা মেয়েটাকে আপনি বাঁচান প্রিয়নাথ বাবু, অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। প্রিয়নাথ গম্ভীর হয়ে খানিকক্ষণ কি ভাবলেন, তারপর বললেন, দেখি চেষ্টা করে। আচ্ছা, আপনারা কি মাম্পির কথাবার্তা টেপ করেছেন? হ্যাঁ, করেছি। ঘটনাটা শুরু হওয়ার কয়েকদিন পরেই টেপ করার চিন্তাটি আমার মাথায় আসে। তখন আমি একটা ক্যাসেটে মাম্পির কথাবার্তা সব টেপ করি। মানে একটা না পারিনি, একটু স্ক্যাটার্ডভাবে টেপ করতে পেরেছি। তাতে মাম্পির 2-4 দিনের কথাবার্তা টুকরো টুকরোভাবে ধরা গেছে। তবে স্ক্যাটার্ড হলেও ব্যাপারটা বেশ বোঝা যায়। আর আর টেপটা প্লেব্যাক করে শুনলে কেমন যেন ভয় ভয়ও করে। মাম্পি তো বাচ্চা, মাধুরী তো ইনফ্যাক্ট একদিন চিৎকার পর্যন্ত করে উঠেছিল। মাম্পিকে আমার দেখা দরকার, ওর সঙ্গে আমার কথা বলা দরকার। ইয়েস, অফকোর্স। আপনি চাইলে এখনই আমাদের সঙ্গে যেতে পারেন, আমি গাড়ি নিয়ে এসেছি। এক পলক ভেবে বললেন প্রিয়নাথ। না, এক্ষুনি হবে না। আমি বরং কাল বিকেলে আপনাদের বাড়িতে যাব, আপনি অ্যাড্রেসটা আমাকে দিয়ে যান। না, তার আর কোনো দরকার নেই। কাল 5টায় আমি গাড়ি পাঠিয়ে দেবো, তাতে কাজটা আপনার অনেক সহজ হয়ে যাবে। প্রিয়নাথ মাথা নাড়লেন। ঠিক আছে, আমি তৈরি হয়ে থাকব। মাধুরী চোখের ইশারায় স্বামীকে কিছু বলতে চাইছিলেন, সেটা লক্ষ্য করে প্রমথেশ একটু ইতস্তত হয়ে প্রিয়নাথকে বললেন, ও হ্যাঁ, মিস্টার জোয়ারদার, আপনাকে কি মানে আপনার ফিজ অ্যামাউন্টটা কাইন্ডলি যদি আমাদেরকে বলেন। হাসলেন প্রিয়নাথ, বললেন, ব্যস্ত হওয়ার কিছু নেই। যদি মাম্পিকে নর্মাল করে দিতে পারি তাহলে 2000 টাকা দেবেন। প্রমথেশ প্যান্টের পকেটে হাত ঢোকাতে যাচ্ছিলেন। প্রিয়নাথ বললেন, পেশেন্টকে সারাতে না পারলে আমি টাকা নিই না। অপ্রস্তুত হাসি হাসলেন প্রমথেশ আর মাধুরী। তারপর আরও বার কয়েক অনুরোধ অনুনয় করে উঠে পড়লেন। ওদের সঙ্গে দরজা পর্যন্ত এগিয়ে এলেন ভূতনাথ। সামান্য ঠান্ডা বাতাস ওর চোখ মুখ ছুঁয়ে গেল। বুঝতে পারলেন শীত বেশ কিছুদিন হলো চলে গেলেও এখনো পুরোপুরি মায়া কাটাতে পারেনি। মায়া, মায়া বড় অদ্ভুত জিনিস। ঠাম্মা, কি বল? তুমি আমাকে ছেড়ে যেও না। পাগল? তোকে ছেড়ে কখনো যেতে পারি? তুমি কোথায়? সোনামণি আমার, আমি তো তোর ভেতরেই আছি, তোর আত্মার সঙ্গে জড়িয়ে আছি। শঙ্খ লাগা সাপ যেমন একটা আর একটাকে জড়িয়ে থাকে, আমি ঠিক সেরকম করে তোর আত্মাকে জড়িয়ে আছি। আবার আকুল অট্টহাসি, যেন কেউ হেসে কুটি কুটি হয়ে গড়িয়ে পড়ছে। তারই মধ্যে শোনা গেল এক ভয়ের আর্তচিৎকার, তারপরই কান্না। কান্না ভাঙা গলায় মাধুরী চেঁচিয়ে বললেন, মা, আপনি মাম্পিকে ছেড়ে দিন। মা, আপনার দুটি পায়ে পড়ি, আমার মেয়েটাকে বাঁচান, দোহাই আপনার। উত্তরে রক্ত হিম করা হাসি শোনা গেল, যেন বহু উঁচু জলপ্রপাত থেকে জলের বদলে রাশি রাশি ভাঙা কাঁচের টুকরো গড়িয়ে পড়ছে। তারপর আর কোনো শব্দ নেই। প্রিয়নাথ জোয়ারদার টেপ রেকর্ডার বন্ধ করলেন।
আপন মনেই নানা কথা ভাবছিলেন তিনি। টেপের সব কথাবার্তাই মাম্পির গলায়, তবে ঠাকুমার সংলাপগুলো বলার সময় অদ্ভুত এক বুড়োটে ঢং ফুটে উঠেছে। আর হাসিটা, একটা বাচ্চা কি সত্যি ওভাবে হাসতে পারে? প্রিয়নাথের মুখোমুখি বসেছিলেন প্রমথেশ আর মাধুরী। প্রমথেশ একটি সুদৃশ্য মোড়ায় আর মাধুরী বিছানায়। বিছানার একপাশে দাঁড়িয়ে সাবিত্রী, পরনে রঙিন শাড়ি, গায়ের রং ময়লা, বয়স 35-36 হবে, লম্বাটে মুখ, গাল সামান্য বসা, চোখের নজরে সতর্ক ভাব। ওরা গেস্ট রুমে বসে কথাবার্তা বলছিলেন। সামনের টেবিলে প্রমথেশদের 100 ওয়াট বিপিএল টেপ রেকর্ডার। প্রিয়নাথ ওর ঝোলা ব্যাগ নিয়ে ঠিক সময়ই এসে পৌঁছেছেন। ঝোলা ব্যাগে রয়েছে প্রেত, পিশাচ ইত্যাদির তদন্তের নানা রকম যন্ত্রপাতি আর হাতিয়ার। মাধুরী জানিয়েছেন মাম্পি এখনও ঘুমোচ্ছে, তবে একটু পরেই উঠে পড়বে, তখন প্রিয়নাথ ওকে দেখতে পারবেন। সেজন্যই প্রিয়নাথ শুরুতেই প্রমথেশের রেকর্ড করা ক্যাসেট শুনতে বসে গেছেন। ক্যাসেটের প্রথম অংশটা শোনার পর প্রিয়নাথ ভাবতে বসলেন, ব্যাপারটাকে কি ভূতে ধরা গোছের বলা যায়? ইংরেজিতে এ ধরনের ব্যাপারকে পোল্টারগাইস্ট ফেনোমেনন বলে। মাম্পির ঠাকুমা তো মাম্পিকে খুব ভালোবাসতেন, তাহলে বাচ্চাটাকে তিনি এভাবে কষ্ট দিচ্ছেন কেন? এমন কি হতে পারে যে বাচ্চাটার কষ্ট তিনি বুঝতে পারছেন না? তা নইলে বাচ্চাটার আত্মার সঙ্গে নিজের প্রেতাত্মাকে তিনি কেন জড়িয়ে রাখতে চাইছেন? আপনার মায়ের কোনো ফটো থাকলে আমায় দিন। প্রমথেশকে লক্ষ্য করে বললেন প্রিয়নাথ। প্রমথেশ তাকালেন সাবিত্রীর দিকে। সাবি, বেডরুমের বড় বাঁধানো ফটোটা নিয়ে আয় তো। সাবিত্রী চলে গেলেন এবং ফিরে এলেন একটু পরেই, হাতে প্রমাণ মাপের বাঁধানো একটা ফটো। ফটোটা টেবিলে চিৎ করে নামিয়ে রাখতেই ভূতনাথের সেদিকে চোখ গেল। তিনি যেন সম্মোহিতের মতো ফটোটার দিকে তাকিয়ে রইলেন। ফটোর নিচে নাম লেখা নয়নপ্রভা নাহা, আর তার দুপাশে জন্ম ও মৃত্যুর তারিখ। বছর 70-72-এর এক বৃদ্ধা উজ্জ্বল চোখে প্রিয়নাথকে দেখছেন। তার মাথায় সোনপাপড়ির মতন ধবধবে সাদা অঢেল চুল, ফর্সা কপালে বাঁদিকে একটা কালো আঁচিলের মতন, ঠোঁটের কোণে এক চিলতে হাসি। সব মিলিয়ে বৃদ্ধাকে কেমন যেন জীবন্ত মনে হচ্ছিল। ঝোলা ব্যাগ থেকে আতস কাঁচটা বের করে ফটোটার উপরে ঝুঁকে পড়লেন প্রিয়নাথ। ওটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। কিছুক্ষণ পর মুখ তুলে আতস কাঁচটা ঝোলা ব্যাগে ঢুকিয়ে মাধুরীকে জিজ্ঞাসা করলেন, এই ফটোটা আপনাদের বেডরুমে থাকে? হ্যাঁ। প্রিয়নাথ ফটোটা সাবিত্রীর দিকে বাড়ি দিয়ে বললেন, এটা আবার ওই জায়গা মতো টাঙিয়ে দিন। সাবিত্রী ফটো নিয়ে চলে গেলেন। প্রায় সঙ্গে সঙ্গেই পাশের ঘর থেকে বাচ্চার কান্না ভেসে এলো। মাধুরী উঠে দাঁড়ালেন। আমি যাই, মাম্পি উঠে পড়েছে, ওকে খাওয়াতে হবে। মাধুরী চলে যেতেই প্রিয়নাথ আবার টেপ চালু করলেন। কিছুক্ষণ খালি টেপ চলায় ঘস ঘস শব্দ হলো। তারপর মাম্পির গলা পাওয়া গেল। ঠাম্মা, ঠাম্মা, তুমি কি করছিলে? অন্ধকারে একা খেলছিলাম। কার সঙ্গে? তুই চিনবি না, অন্ধকার অন্ধকার সব লোকজনের সঙ্গে। আমিও মায়ের সঙ্গে খেলা করি। তোর মা বাজে কেন? তোর বাবাকে নিয়ে সব সময় দরজা বন্ধ করে দেয়, ভাবে আমি কিছু বুঝি না। আমার দিকে কোনো খেয়াল নেই, শুধু নিজেদের ফুর্তি। দিন রাত শুধু ওই নিয়েই ব্যস্ত। তিনুকে আমি চিনি না, ওর জীবনে অনেক নোংরা নোংরা ব্যাপার আছে। সেই যে ওই
স্কুলের দিদিমণি? না, আমার বাবা মা ভালো। মোটেই না। তোমার মা বাবা বাজে বাজে বাজে। তোমার ঠাম্মা খুব ভালো। সোনামণি লক্ষ্মীটি আমার। তোমার ঠাম্মা খুব ভালো, খুব ভালো, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, ঠাম্মা ভালো, মা বাজে, বাবা বাজে, পিসি বাজে, সবাই বাজে, শুধু ঠাম্মা ভালো। ভালো ভালো ভালো। তারপর মাম্পির গলায় কান্না শোনা গেল। শুনে মনে হচ্ছিল কোনো বৃদ্ধা যেন কাঁদছে। তারপর সব চুপচাপ। প্রমথেশ মাথা নিচু করে বসেছিলেন। প্রিয়নাথ টেপ বন্ধ করে বললেন, আরও যে রেকর্ড করেছেন সেসব কথাবার্তা কি টাইপের? ওই একই টাইপের। আসলে ছলছুতো পেলেই তো আমাকে আর মাধুরীকে অপদস্থ করবার চেষ্টা। অথচ বিশ্বাস করুন, মায়ের জন্য আমরা কি না করেছি। প্রিয়নাথ হাত নেড়ে প্রমথেশকে শান্ত করতে চাইলেন। আত্মার প্রেতাত্মায় অনেক তফাৎ আছে প্রমথেশ বাবু। কেউ লোক ভালো হলেই তার প্রেতাত্মা ভালো হয় না, এরকম বহু গরমিল আমি দেখেছি। আপনার মায়ের প্রেতাত্মা কিন্তু আপনার মা না, এটা মনে রাখবেন। টেপ রেকর্ডারের বোতাম টিপে ক্যাসেটটা বের করলেন। এটা আমি নিয়ে যাচ্ছি, কাজ হয়ে গেলে ফেরত দেব। এবার চলুন মাম্পির সঙ্গে একটু দেখা করি। প্রমথেশদের বেডরুমের দরজায় পা দিয়েই প্রথমাকে এই প্রথম দেখলেন প্রিয়নাথ। বিছানার উপরে মায়ের কোলে বসেছিল মাম্পি। পশ্চিমের জানলা দিয়ে অবাধ্যভাবে ঢুকে পড়া মরণাপন্ন সূর্যের কমলা রং ওর মুখে, গালে, মাথায় মাখামাখি। ওর মিষ্টি মুখ, ডাগর চোখ আর ফুলো ফুলো গাল যে কোনো রত্নাকরকে পলকে বাল্মীকি করে দিতে পারে। 1 বছরের এই ফুটফুটে বাচ্চা মেয়েটিকে দেখে প্রিয়নাথ তক্ষুনি ওর প্রেমে পড়ে গেলেন। এই মেয়েটির আত্মার সঙ্গে ওর ঠাকুমার প্রেতাত্মা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। এ কথা ভাবলেই কেমন গা শিরশির করে ওঠে। সন্ধ্যা ছুঁই ছুঁই গোধূলির আলোয় প্রিয়নাথ হঠাৎই শিউরে উঠলেন। নিজেকে সামলে নিয়ে আদর করে ডাকলেন, মাম্পি সোনা, মাম্পি, প্রথমা। বাচ্চাটা মায়ের কোলে বসে বসেই ঘাড় ফেরালো প্রিয়নাথের দিকে। আর ঠিক তখনই ওর মাথায় একটা অদ্ভুত জিনিস প্রিয়নাথের নজরে পড়ল। সূর্যের আলো মরে এলেও ভূতনাথের দেখতে কোনো ভুল হলো না। মাধুরীকে ইশারা করে তিনি মেয়েটাকে কাছে নিয়ে আসতে বললেন। মাধুরী বসে বসেই মেয়েটাকে নিয়ে এগিয়ে এলেন বিছানার কিনারায়। প্রিয়নাথ বাচ্চাটার মাথা বেশ ভালো করে দেখলেন। না, তিনি ভুল দেখেননি। মাম্পির মাথায় দুগাছা সনের মতন সাদা চুল চিকচিক করছে। এরকম লম্বা সাদা চুল ওর মাথায় কেমন করে এলো? ওর মাথায় এই পাকা চুল দুটো আপনারা খেয়াল করেননি? প্রিয়নাথের প্রশ্নের উত্তরে মাধুরী মেয়ের মাথার উপর ঝুঁকে পড়লেন। প্রমথেশ আর সাবিত্রী তাড়াতাড়ি পা ফেলে চলে এলেন মাম্পির কাছে। ওরা 3 জন অবাক হয়ে লম্বা সাদা চুল দুটো দেখতে লাগলেন। মাধুরী ভয়ার্ত গলায় বললেন, এই চুল দুটো কখন এলো? ঘর অন্ধকার হয়ে আসছিল। সাবিত্রী আলো জ্বেলে দিলেন। ঠিক তখনই ঘরের ইলেকট্রিক ঘড়ি মিষ্টি শব্দ করে জানিয়ে দিল 6টা বাজে। মাম্পির 3 জন অভিভাবক ফ্যাকাশে মুখে প্রিয়নাথের দিকে তাকিয়ে বিভ্রান্তভাবে অপেক্ষা করছিলেন। প্রিয়নাথের চোখ একবার মাম্পিকে দেখছিল, আর একবার দেয়ালে টাঙানো নয়নপ্রভার ফটোর দিকে। বৃদ্ধা কি চাইছেন তার শরীরের ছায়া মাম্পির ওপরে পড়ুক? দুগাছা সাদা চুল দিয়ে কি তার শুরু? সাবিত্রী প্রায় ফিসফিস করে উচ্চারণ করলেন, কি হবে এখন?
প্রিয়নাথ যেন আপন মনেই বিড়বিড় করে বলে উঠলেন, আর অপেক্ষা করা ঠিক হবে না, আজ রাতেই একবার চেষ্টা করে দেখি। মাধুরী প্রিয়নাথকে জিজ্ঞাসা করলেন। পাকা চুল দুটো কি তুলে দেবো? প্রিয়নাথ তড়িঘড়ি বলে উঠলেন, না না না, একদম না। আমাদের কপাল ভালো হলে ওগুলো নিজে থেকেই ঠিক হয়ে যাবে। তারপর প্রিয়নাথ কিছুক্ষণ সময় কাটালেন মাম্পির সঙ্গে, ওকে আদর করলেন, ওর সঙ্গে কথা বললেন। ওরা তিনজন ভূতনাথের এই আচরণে একটু অবাক হলেন, কিন্তু প্রিয়নাথ আসলে নিজের ভেতরের টেনশনটা কাটাতে চেষ্টা করছিলেন। একটু পরে তিনি বললেন, আজ রাতে আমরা সবাই এ ঘরে থাকব। একটা টেবিল আর 4টে চেয়ারের ব্যবস্থা করুন, তারপর আপনাদের সঙ্গে কিছু কথা আছে। প্রমথেশ সাবিত্রীকে বললেন সব ব্যবস্থা করতে। এমন সময় বেডরুমের দেওয়াল তাকে রাখা টেলিফোন বেজে উঠল। প্রমথেশ তাড়াতাড়ি গিয়ে ফোন ধরলেন, কথা বললেন। প্রিয়নাথ মাধুরীকে জিজ্ঞাসা করলেন, মারা যাওয়ার পর নয়ন প্রভাকে আপনারা কখনো দেখেছেন? মাধুরী মাম্পিকে মেঝেতে ছেড়ে দিয়ে স্বামীর দিকে প্রশ্ন নিয়ে তাকালেন। প্রমথেশের কথা বলা হয়ে গিয়েছিল। রিসিভার নামিয়ে রেখে তিনি বললেন, একবারই মাত্র দেখেছিলাম, দিন 10-12 আগে। মাঝরাতে হঠাৎই আমার ঘুমটা ভেঙে গিয়েছিল, কিছুতেই আর ঘুম আসছিল না। তখন একটা সিগারেট ধরিয়ে ওই জানলাটির কাছে গিয়ে দাঁড়িয়েছিলাম। হঠাৎই মাকে দেখতে পেলাম। সাদা থান পরা একটা ছায়া যেন অন্ধকারের শূন্যে ভাসছে, তবে কষ্ট করে কিছুই দেখতে পাইনি। একটা কালো রঙের বিশাল ফ্যানের ব্লেড যেন মায়ের সামনে ধীরে ধীরে ঘুরছিল। তার আড়াল দিয়ে আমি মাকে দেখতে পাচ্ছিলাম। মায়ের ধবধবে সাদা চুল বাতাসে উঠছিল। হঠাৎই মা দুহাত সামনে বাড়িয়ে দিল, যেন কোনো বাচ্চাকে কোলে নিতে চাইছে। তারপর কেমনভাবে যেন ছবিটি মিলিয়ে গেল। সেটাও বেশ পিকুলিয়ারভাবে, যেন পাউডার দিয়ে কেউ মায়ের ছবিটাকে তৈরি করেছিল। হঠাৎ করে জোরে ফু দিয়ে পাউডারের গুঁড়োগুলি কেমন যেন বাতাসে উড়ে গেল। প্রমথেশ থামলেন। মাম্পি টলমলো পায়ে মেঝেতে হাঁটতে চেষ্টা করছিল, থেকে থেকেই মায়ের শাড়ি খামচে ধরছিল। প্রিয়নাথ অবাক চোখে বাচ্চাটাকে দেখছিলেন। ওকে নিয়েই যত গোলমাল, যত কাণ্ড, অথচ ওর কোনো ভ্রুক্ষেপই নেই। সাবিত্রী কাজের লোকেদের নিয়ে ঘরে ঢুকলেন, টেবিল চেয়ার ঠিকমতো সাজিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। একটু পরেই আবার চা আর স্ন্যাক্স নিয়ে ফিরে এলেন। সেগুলো টেবিলে রেখে প্রমথেশকে লক্ষ্য করে বললেন, দাদা, তোমরা চা খেতে খেতে কথা বলো। তারপর প্রিয়নাথের দিকে তাকিয়ে, আপনি আজ আমাদের এখানে খাবেন, আর রাতে তো থাকছেনই। গেস্ট রুমে আপনার শোয়ার ব্যবস্থা করেছি। প্রমথেশ হেসে বললেন, শুধু আজ কেন, যদি দরকার মনে করেন তাহলে 5-7 দিনও থাকতে পারেন। ইউ ডোন্ট মাইন্ড অ্যাট অল। প্রিয়নাথ বেশ চিন্তিতভাবে বললেন, কে জানে ব্যাপারটা রাতে মিটবে কিনা। সাবিত্রী বোধহয় রান্নাবান্নার তদারকি করতে চলে গেলেন। মাধুরী ওকে বললেন, তুমি যাও, আমি একটু কথা বলেই যাচ্ছি। চা খেতে খেতে নয়নপ্রভা সম্পর্কে অনেক কথাই বললেন মাধুরী আর প্রমথেশ। প্রিয়নাথ মনোযোগ দিয়ে সব শুনলেন। ঝোলা ব্যাগ থেকে ডায়েরি বের করে মাঝে মাঝে নোট নিলেন। তারপর চায়ের পাট চুকলে একটা সিগারেট ধরিয়ে বললেন, চলুন নয়নপ্রভা দেবীর ঘরটা একবার দেখে আসি। প্রমথেশ মাধুরীর দিকে তাকালেন। মাধুরী বললেন, মা সাবিত্রীর সঙ্গেই থাকতেন। মা চলে যাওয়ার পর ওই ঘরে সাবিত্রী একাই থাকে। ওখানে তো মায়ের চিহ্ন বলতে সেরকম কিছু নেই, শুধু পুরনো আমলের একটা কাঠের আলমারি ছাড়া। প্রিয়নাথ তবু যেতে চাইলেন। মাধুরী স্বামীকে বললেন, তুমি মাম্পিকে দেখো, আমি ওনাকে ঘরটা একটু দেখিয়ে নিয়ে আসছি। মাধুরী প্রিয়নাথকে নিয়ে চলে গেলেন সাবিত্রীর ঘরের দিকে। কিন্তু সেখানে প্রিয়নাথকে হতাশ হতে হলো। মনে দাগ কাটার মতো
কোনো নতুন কিছুই চোখে পড়ল না। সুতরাং একটু পরেই ওরা দুজন ফিরে এলেন। প্রমথেশ মাম্পিকে কোলে নিয়ে দাঁড়িয়েছিলেন। প্রিয়নাথ ফিরে আসা মাত্রই জানতে চাইলেন, কিছু পেলেন? প্রিয়নাথ সিগারেটে আলতো টান দিয়ে বললেন, না। তারপর মাম্পির কাছে এগিয়ে এসে ওর গাল টিপে দিয়ে বললেন, আজ রাত 10টা নাগাদ আমরা ওই টেবিল ঘিরে বসবো। মাধুরী দেবী, আপনার শাশুড়ির ছবিটা আমি দেওয়াল থেকে নামাচ্ছি। ওটা টেবিলে একটা পাশ ঘেঁষে দাঁড় করিয়ে রাখবো। ওর উপরে কনসেন্ট্রেট করার জন্য ছবিটা দরকার। ছবিটা দেওয়াল থেকে খুলে নিলেন প্রিয়নাথ। বৃদ্ধার তীব্র চোখ প্রিয়নাথকে যেন বিদ্ধ করল। কয়েক ঘন্টা পর অন্ধকারে বসেও প্রিয়নাথকে বৃদ্ধার তীব্র দৃষ্টির চাপ সহ্য করতে হচ্ছিল। কারণ টেবিলে দাঁড় করানো ছবির ওপরে প্রিয়নাথের টর্চ একটা আলোর বৃত্ত এঁকে দিয়েছিল। আর ওরা চারজন হাতে হাত ধরে এক মনে নয়নপ্রভার কথা ভাবছিলেন। অন্ধকারে ওদের শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছিল। পশ্চিমের খোলা জানলা দিয়ে মরা চাঁদের আলো আর বাতাস ঢুকে পড়ছিল ঘরের ভেতর। টেবিল ঘিরে বসার আগে প্রিয়নাথ কয়েকটা কথা স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন মাধুরী, প্রমথেশ ও সাবিত্রীকে। আমি যা বলবো সেটা অক্ষরে অক্ষরে মানতে হবে। এর জন্য এক ফোঁটা নড়চড় না হয়। কেউ কোনো কথা বলবেন না বা আননেসেসারি কোনো আওয়াজও করবেন না। আর সবাই এক মনে নয়নপ্রভার কথা ভাববেন, যেন উনি ছাড়া দুনিয়ায় আর কেউ নেই। যদি আচমকা নয়নপ্রভার প্রেত শরীর ঘরে দেখা দেয়, তাহলে আপনারা যেন ভয় পেয়ে চিৎকার করবেন না, তাতে কাজের অসুবিধা হবে। আর লাস্ট অ্যান্ড ফাইনাল ইনস্ট্রাকশন হলো, কোনো অবস্থাতে চেয়ার ছেড়ে কেউ উঠবেন না। কথাগুলো বলার সময় প্রিয়নাথকে কেমন অন্যরকম মনে হচ্ছিল। এতক্ষণ দেখা নিপাট ভদ্রলোক চেহারা বদলে গিয়ে জেগে উঠল। আত্মবিশ্বাসের টকবক করা প্রেতসিদ্ধ এক নিষ্ঠুর মানুষ। মাধুরীর কেমন ভয় ভয় করছিল। চেয়ারে বসে বারবার চোখ ফেরাচ্ছিলেন বিছানার দিকে। মাম্পি সেখানে অঘোরে ঘুমিয়ে আছে। ওকে অন্য ঘরে রেখে আসতে চেয়েছিলেন মাধুরী, কিন্তু প্রিয়নাথ আপত্তি করেছেন। বলেছেন, মাম্পি এই ঘরে না থাকলে প্রেতচক্র বসানোর কোনো মানে হয় না। সাবিত্রীও ভয় পাচ্ছিলেন। তবে যা কিছু করা হচ্ছে সবই মাম্পির ভালোর জন্য, এই বলে মনকে প্রবোধ দিচ্ছিলেন। প্রমথেশের মনে খানিকটা আশঙ্কা যে ছিল না তা নয়, তবে তার চেয়ে বেশি হচ্ছিল কৌতূহল। তার যুক্তিবাদী মন অবাক কৌতূহল নিয়ে বিচিত্র মানুষটার বিচিত্র কার্যকলাপ লক্ষ্য করছিল। ইলেকট্রনিক পেন্ডুলাম ঘড়ির শব্দে অসুবিধে হবে বলে ঘড়ির ব্যাটারিগুলো খুলে রাখতে চেয়েছিলেন প্রিয়নাথ। তখন প্রমথেশ বলেছেন, তার দরকার নেই, কারণ ঘড়ির ঘন্টার শব্দটা লাইট অ্যাক্টিভেটেড। ঘরের আলো জ্বললেই ঘন্টা বাজে, নইলে নয়। ঝোলা ব্যাগ হাতড়ে দুটো মোমবাতি বের করে ঘরের এক কোণে সে দুটো জ্বেলে দিলেন প্রিয়নাথ। একটা খড়ির ডেলা বের করে টেবিলে একটা ত্রিভুজ এঁকে সেই ত্রিভুজের মাঝখানে একটা বড় সড়ো কড়ি বসিয়ে দিলেন। তারপর ঘরের সব আলো নিভিয়ে দিলেন। আবছা আধারে চেয়ারে বসে বললেন প্রিয়নাথ। ঝোলা ব্যাগ থেকে একটা সরু টর্চ বের করে জ্বাললেন। জ্বলন্ত টর্চটা টেবিলে এমনভাবে রাখলেন যাতে আলোর বৃত্তটা সরাসরি নয়নপ্রভার মুখের ওপর গিয়ে পড়ে। তারপর বিড়বিড় করে মন্ত্রের মতন কী সব আওড়াতে শুরু করলেন। মন্ত্র পড়া শেষ হতে প্রিয়নাথ চাপা গলায় বললেন, স্টার্ট। আর কেউ কোনো কথা বলবেন না। অন্ধকারে প্রেত চক্র শুরু হলো। চুপচাপ বসে নয়নপ্রভার কথা ভাবতে ভাবতে
সময়ের হিসেব যখন গুলিয়ে গেছে, ঠিক তখনই একটা শব্দ হলো। তারপর আবার আবার টেবিলের ওপর রাখা কড়িটা নড়ছে। সবার কেমন শীত শীত করে উঠল। প্রিয়নাথ থার্মোমিটার না দেখেই বুঝলেন ঘরের উষ্ণতা কমছে। সেই সঙ্গে জানলা দিয়ে ঢুকে পড়া বাতাসও কেমন যেন উদ্দাম মাতাল হয়ে উঠল। হঠাৎই মাম্পি কেঁদে উঠল। প্রিয়নাথের বাঁদিকে বসেছিলেন মাধুরী। প্রিয়নাথ টের পেলেন ওর হাত কেমন যেন শক্ত হয়ে গেছে। আরো কয়েকবার কাঁদল মাম্পি। তারপর বড়দের মতন গলায় বলে উঠল, পিনু, তোরা কি চাস? প্রিয়নাথের ডান দিকে বসা প্রমথেশ কিছু একটা বলতে যাচ্ছিলেন। সেটা বুঝতে পেরে প্রিয়নাথ ওর হাত চেপে দিলেন। সঙ্গে সঙ্গে টর্চটা নিভে গেল। এতক্ষণ একটা আলোর আভা আবছাভাবে ঘরময় ছড়িয়েছিল। এখন সেই আলোকে ঝাড় দিয়ে কেউ যেন জড়ো করে দিল মোমবাতিগুলোর কাছে। প্রশ্নটা ভেসে এলো আবার, তোরা কি চাস? মাম্পিকে ফেরত চাই। তুই কে? আমি ভূতনাথ, মাম্পিকে ফেরত নিতে এসেছি। বজ্রস্বরে বললেন প্রিয়নাথ। আহ্লাদ। প্রিয়নাথ বিছানায় শোয়া মাম্পির দিকে দেখলেন। বাচ্চাটা নিথর হয়ে ঘুমোচ্ছে। মাধুরী আর কান্না চাপতে পারছিলেন না। সাবিত্রী থরথর করে কাঁপছিলেন। হাসি থামলে পর শোনা গেল, মাম্পিকে আমি ছাড়তে পারবো না। ওর ওপর আমার মায়া পড়ে গেছে। মায়ার টান কি সহজে কাটানো যায়? আচমকা প্রিয়নাথ মাধুরী আর প্রমথেশের হাত ছেড়ে উঠে দাঁড়ালেন। দুহাত শূন্যে তুলে চিৎকার করে বললেন, মাম্পি মানুষ আর তুই পিশাচ। পিশাচের আবার মায়ের টান কিসের? তোর টানে মাম্পি খতম হয়ে যাবে। মাম্পিকে তুই ছেড়ে দে। আহা, ছেড়ে দে বললি হলো? পিনু, এই লোকটাকে বাড়ি থেকে বের করে দে। প্রমথেশ আর চুপ করে থাকতে পারলেন না। কাতর গলায় বলে উঠলেন, তোমার জন্য আমরা সবাই শেষ হয়ে গেলাম। আমরা সবাই শেষ হয়ে গেলাম। মাধুরী এবার জোরে কেঁদে উঠলেন। মায়ার টান রে, মায়ার টান। আমি কি করি বল? প্রিয়নাথ হাত পা ছুঁড়ে প্রায় উন্মত্তের মতন লাফিয়ে উঠলেন। ওর শরীরের ধাক্কায় চেয়ারটা পিছনে উল্টে পড়ে গেল। খোলা জানলা দিয়ে হাড় কাঁপানো বাতাস ধেয়ে এলো। ঘরের উষ্ণতা পলকে আরো কয়েক ডিগ্রি নেমে গেল। প্রিয়নাথ ছুটে গেলেন বিছানার কাছে। সবাইকে অবাক করে ঘুমন্ত মাম্পিকে এক ঝটকায় কোলে তুলে নিলেন। তারপর ঘরের সিলিংয়ের দিকে মুখ তুলে বললেন, তোর মায়ার টানে ফুলের মতো এই শিশুটা দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে। তুই ওকে ছেড়ে দে। ছাড়তে তোকে হবেই, নইলে তোর নিস্তার নেই। প্রিয়নাথের গর্জনে মাম্পির ঘুম ভাঙল না। তবে মাধুরী আর সাবিত্রী ভয়ে চিৎকার করে উঠলেন। প্রায় সঙ্গে সঙ্গেই ঘুমন্ত মাম্পি খলখল করে হেসে উঠল। কানের ঠিক পাশেই হঠাৎ ওরকম হাসির শব্দ হওয়ায় ভূতনাথ চমকে উঠলেন। আর তখনই বটগাছের ঝুড়ির মতো অসংখ্য ধবধবে সাদা চুল নেমে এলো ঘরের সিলিং থেকে। ঘূর্ণি বাতাসে সনের মতো সেই চুল
এদিক ওদিক ঘুরতে লাগলো। কোথা থেকে এক অলৌকিক আলো ছড়িয়ে পড়ল ভেসে বেড়ানো সেই চুলের ওপর। সেখানে রামধনুর 7 রং খেলে বেড়াতে লাগলো। চুলের তন্তু জালে প্রিয়নাথ দিশেহারা হয়ে পড়লেন। এক হাতে বাচ্চাটাকে আঁকড়ে রেখে অন্য হাতে মুখে চোখে ঢলে পড়া সাদা চুলগুলো সরাতে চাইলেন। মাধুরী, সাবিত্রী আর প্রমথেশ, ওরা 3 জনে তখন আতঙ্কে চেয়ার ছেড়ে উঠে পড়েছেন। অন্ধকারে চুলের মায়াজালে দিশেহারা হয়ে ওরা যেখানে সেখানে ধাক্কা খেতে লাগলেন। মাধুরী আর সাবিত্রী ঢুকরে কেঁদে উঠলেন বারবার, আর তারই মধ্যে মাম্পির নাম ধরে ডাকছিলেন। প্রমথেশ দম বন্ধ করা গলায় ডেকে উঠলেন, মিস্টার চোয়ারদার, প্রিয়নাথ বাবু। প্রিয়নাথ তখন রাগে পাগল হয়ে গেছেন। এক প্রেতের সঙ্গে এক প্রেত সিদ্ধের চ্যালেঞ্জ যেন চকমকি পাথরের ঠোকাঠুকি। তা থেকে বেরিয়ে আসছে আগুনের ফুলকি। কয়েক লাফে প্রিয়নাথ ছিটকে চলে এলেন প্রেতচক্রের টেবিলের কাছে। মাম্পিকে টেবিলে শুইয়ে দিলেন। ঝোলা ব্যাগ হাতরে বের করে নিলেন একটা মাঝারি মাপের ছুরি। তারপর সবাইকে হতবাক করে দিয়ে বাঁ হাতে মাম্পির চুলের মুঠি ধরে ছুরিটা ছোঁয়ালেন ওর গলার কাছে। হিংস্র বাঘের মতন গর্জন করে উঠলেন প্রিয়নাথ, তুই যখন ওকে ছাড়বি না তখন আমি ওকে শেষ করে দেব। মাধুরী ছুটে এলেন প্রিয়নাথের কাছে। কাঁদতে কাঁদতে ওর হাত চেপে ধরতে চাইলেন। প্রিয়নাথ এক ঝটকায় ছিটকে ফেলে দিলেন মাধুরীকে। ভয়ঙ্কর গলায় চিৎকার করে উঠলেন, তোর হাতে তিল তিল করে মরাচ্ছে এ অনেক ভালো। এই দেখ, তোর আদরের মাম্পিকে আমি খতম করে দিচ্ছি। মাম্পি এতক্ষণ অসার অচেতন ছিল। হঠাৎই ওর মুখ দিয়ে কান্নার শব্দ বেরিয়ে এলো। ওকে মারিস না, আমি ওকে বড় ভালোবাসি, ওকে মারিস না। তুই যদি সত্যিই ওকে ভালোবাসিস তাহলে এই মুহূর্তে ওকে ছেড়ে দে। তোর মায়ের টানে ও শেষ হয়ে যাচ্ছে। ফুঁপিয়ে ফুঁপিয়ে কান্না শোনা গেল। 7 রঙের রাঙায় রঙিন চুলের ঢল ভেসে বেড়াতে লাগলো ঘরের বাতাসে। বাতাস আরো কয়েক গুণ হিম হয়ে গেল। ইনিয়ে বিনিয়ে কান্নার মাঝেই শোনা গেল, আমি চলে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আর ঠিক তখনই নয়নপ্রভার বাঁধানো ফটোটা টেবিল থেকে পড়ে গেল মেঝেতে। ঝনঝন শব্দে কাঁচ ভেঙে গেল। সাবিত্রী চিৎকার করে উঠেই টাল খেয়ে পড়ে গেলেন। বোধহয় অজ্ঞান হয়ে গেলেন। প্রিয়নাথ লক্ষ্য করলেন চুলের ঢল ক্রমে আবছা হয়ে মিলিয়ে যাচ্ছে। ঘরের উষ্ণতা বেড়ে উঠছে আবার। ঘরের দরজায় কারা যেন ধাক্কা দিচ্ছিল, কিন্তু সে শব্দ এতক্ষণ কারো কানে যায়নি। মাম্পি হঠাৎই যেন ঘুম ভেঙে কেঁদে উঠল, তবে এ কান্না কোনো বাচ্চার স্বাভাবিক কান্না। প্রিয়নাথ ছুরিটা ফেলে দিলেন। মাম্পিকে তুলে নিয়ে মাধুরীর কোলে দিলেন। মোমবাতির অদ্ভুত আলোয় ওদের ছায়া শরীরগুলো নড়ে বেড়াচ্ছিল। মাধুরী মেয়েকে বুকে জড়িয়ে আকুল হয়ে কাঁদতে লাগলেন।
সোনা মামা তো ঠিক আছে, তো কিছু হয়নি দাদু। মাম্পিকে তিনি অনেক আদরের কথা বলেছিলেন, কিন্তু কান্না মিশে গিয়ে কথাগুলো কিছুই বোঝা যাচ্ছিল না। অবসন্ন ভূতনাথ ঘরের মেঝেতে বসে পড়লেন। ক্লান্ত ভাঙা গলায় বললেন, বাবু, আলো জ্বেলে দিন আর দরজাটা খুলে দিন, আমার ভীষণ ঘুম পাচ্ছে। হতভম্ব প্রমথেশ শিথিলভাবে হেঁটে গেলেন আলোর সুইচের কাছে। তিনি আলো জ্বালতেই প্রিয়নাথের চোখ গেল মেঝেতে পড়ে থাকা নয়নপ্রভার ছবির দিকে। সেটা দেখিয়ে প্রিয়নাথ বললেন, এই ছবিটা নষ্ট করে ফেলবেন, ওর কোনো ছবি বাড়িতে না রাখাই ভালো। আশা করি মাম্পিকে আর কখনো উনি বিরক্ত করবেন না। একটা দীর্ঘশ্বাস ফেললেন প্রিয়নাথ। ক্লান্ত ভঙ্গিতে উঠে দাঁড়ালেন, বিড়বিড় করে আবার বললেন, আমার আমার ভীষণ ঘুম পাচ্ছে। তো শ্রোতা বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্প? নিশ্চয়ই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে দেবেন। আপনাদের প্রত্যেকটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান। আপনাদের কমেন্ট পড়েই আমরা আরও উৎসাহ পাই এবং কিছু ভুল হলে পরবর্তীতে তা সংশোধন করার চেষ্টা করি। আমরা প্রত্যেকের কমেন্ট পড়ি, আর আপনাদের কারোর যদি কোনো ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তবে তা আমাদের সাথে শেয়ার করতে পারেন। সবশেষে আবারও সবাইকে বলতে চাই, যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি নিচের বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে নিন। তাহলে আমাদের নতুন নতুন গল্পগুলির নোটিফিকেশন পেতে আপনাদের সুবিধা হবে। চলুন, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি আরও একটি নতুন গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।